আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা প্রেপোজিশনের লেকচার 2 নিয়ে আসলাম। আজকে লেকচার 2তে 23 সালের আরও যে বাকি বোর্ডগুলো ছিল সে বোর্ডের প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। সো আজকে আমাদের লেকচার 2 আমরা মূলত হচ্ছে প্রেপোজিশন 23, 22 এবং 19 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সবগুলো সমাধান করব। সো তোমরা যদি 19 থেকে 23 পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে একটু খেয়াল রাখবা। 19 থেকে 23 পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে ফেলো, তাহলে দেখবে এখান থেকে কমন আসতে পারে। আর যদি কমন নাও আসে সেক্ষেত্রে তোমার অ্যান্সার করার ক্ষেত্রে তোমার যে কনফিডেন্স সেটা অনেকটা বেড়ে যাবে। কারণ প্রেপোজিশন টপিকটা হচ্ছে এমন টপিক যেটা তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভালো অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? সো দেখা যাক তাহলে আমরা প্রথমে যে প্রশ্নটা সমাধান করব এটা হচ্ছে সিলেট বোর্ড 23 এবং চিটং বোর্ড 23-এ আসছে। সো কি বলা হচ্ছে একটু দেখো, কারাপশন ইজ আ কার্স। তাহলে কারাপশন মানে কি? দুর্নীতি। তাহলে দুর্নীতি ইজ আ কার্স, একটা অভিশাপ, ড্যাশ আর নেশন, একটা জাতির জন্য। তাহলে দুর্নীতি হচ্ছে একটা জাতির জন্য অভিশাপ। তাহলে আমরা জানি যদি কখনো জন্য অর্থ আসে সেক্ষেত্রে আমরা কোন প্রেপোজিশন ইউজ করি? ফর প্রেপোজিশন ইউজ করি। তাহলে দুর্নীতি একটা জাতির জন্য অভিশাপ। ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? তাহলে ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স টু, মনে রাখবা এই যে হিন্ড্রেন্স টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যার অর্থ হচ্ছে বাধা। যার অর্থ কি? বাধা, ঠিক আছে? তোমরা যারা হচ্ছে সরাসরি আমার লাইভ ক্লাসগুলো করতে চাও তোমরা আমার হুমায়ুন স্যার পেজে যুক্ত থাকবে। সেখানে হচ্ছে আমার আইসিটি এবং ইংরেজি বিষয়ের উপরে লাইভ ক্লাস হয়। সেই লাইভ ক্লাসগুলোতে তোমরা সরাসরি যুক্ত থেকে আমার সাথে ক্লাস করতে পারবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তাহলে আমরা কি পড়লাম? আমরা বি নাম্বারে পড়লাম ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স, অর্থাৎ দুর্নীতি হচ্ছে একটা বড় বাধা। টু দ্য ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়নের জন্য একটা বড় বাধা হচ্ছে দুর্নীতি। কারণ দুর্নীতির কারণে একটা দেশ কখনো উন্নতি করতে পারে না, ঠিক আছে? এরপর দেখো ড্যাশ কারাপ্টেড পিপল, ড্যাশ ড্যাশ কারাপ্টেড পিপল আ নেশন উইল শিওরলি সাফার ড্যাশ দ্য লং রান। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ফর ফর কারাপ্টেড পিপল, অর্থাৎ যারা দুর্নীতিবাজ লোকজন আছে তাদের জন্য। তাহলে ফর কারাপ্টেড পিপল মানে হচ্ছে দুর্নীতিবাজ লোকদের জন্য। আর নেশন একটা জাতি, উইল শিওরলি সাফার তারা অবশ্যই ভোগ করবে, ইন দ্য লং রান এটা একটা ফ্রেজ, মনে রাখবা। যদি কখনো শূন্যস্থানের পরে তুমি দেখো যে দ্য লং রান আছে তাহলে নিঃসন্দেহে তুমি এখানে একটা ইন বসাবা, ইন দ্য লং রান। ওকে, এরপর বলা হচ্ছে কারাপ্টেড পিপল আর হেটেড, অর্থাৎ যারা হচ্ছে দুর্নীতিবাজ মানুষ আছে তারা সবাই ঘৃণিত, বাই অল, হ্যাঁ আমাদের দ্বারা বা সবার দ্বারা। তাহলে যারা দুর্নীতিবাজ মানুষ আছে তারা সবার দ্বারা ঘৃণিত। আমরা জানি, আমি লেকচার 1-এ তোমাদেরকে বলছিলাম এই যে সেন্টেন্সের মধ্যে ভার্বের কাজটা যে করবে, খেয়াল করো এই যে কারাপ্টেড লোকজন হচ্ছে ঘৃণিত, কাদের দ্বারা? আমাদের দ্বারা বা সবার দ্বারা। তাহলে এখানে ঘৃণার কাজটা কারা করে? আমরা করি বা অল করে। এই সেন্টেন্সের মধ্যে অল করে। সো যে কাজটা করে তার আগে হচ্ছে আমরা বাই বসাবো। যদি এখানে ইনস্ট্রুমেন্ট থাকতো, কোনো বস্তু থাকতো, তখন কিন্তু আমরা বসাতাম উইথ। হ্যাঁ, গত ক্লাসে এরকম এক্সাম্পল দেওয়া আছে। আমরা বলছিলাম এরকম যে আই স্নেক ওয়াজ কিলড বাই মি উইথ আই স্টিক। তাহলে দেখো মি এর পূর্বে বাই বসছে কারণ আমি একজন ব্যক্তি, কাজটা আমি করছি, একটা সাপকে মারার কাজ আমি করেছিলাম। এরপর আবার যেটা দিয়ে মারলাম সেটা হচ্ছে কি? স্টিক, মানে একটা লাঠি। তাহলে লাঠির পূর্বে আবার কি বসছে? উইথ বসছে কারণ ইনস্ট্রুমেন্ট। ওকে ফাইন। এরপর দেখো দ্য কমন ম্যাস, কমন ম্যাস মানে হচ্ছে সাধারণ জনগণ। দ্য কমন ম্যাস হ্যাভ নো গুড ফিলিং ফর দ্যাম, অর্থাৎ যারা সাধারণ জনগণ আছে তাদের, যারা কারাপ্টেড পিপল অর্থাৎ দুর্নীতিবাজ যে লোকজন আছে তাদের জন্য কোনো ভালো অনুভূতি থাকে না। দে আর ডেভয়েড অফ, আচ্ছা ডেভয়েড অফ হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ডেভয়েড অফ মানে হচ্ছে বিচ্যুতি বা বর্জিত, বিচ্যুতি বা বর্জিত, ঠিক আছে? তাহলে দে আর ডেভয়েড অফ অনেস্টি অ্যান্ড পিউরিটি, তারা হচ্ছে সততা এবং স্বচ্ছতা। পিউরিটি মানে স্বচ্ছতা আর অনেস্টি মানে সততা। তাহলে তারা সততা এবং স্বচ্ছতা থেকে তারা কি? বর্জিত বা বিচ্যুত, ঠিক আছে? তাহলে ডেভয়েড অফ মানে বর্জিত বা বিচ্যুত।
ওকে, দে ডোন্ট অ্যাবাইড বাই একদম সিম্পল একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যেটা আমরা ছোটোবেলা থেকে ক্লাস 6 থেকে শিখে আসি। অ্যাবাইড বাই মানে হচ্ছে কোনো কিছু মেনে চলা। তাহলে দে ডোন্ট অ্যাবাইড বাই দ্য সোশ্যাল রুলস, তারা হচ্ছে সামাজিক যে নিয়মগুলো আছে সেগুলো তারা মেনে চলে না। যারা দুর্নীতিবাজ লোকজন আছে তাদের কথা বলা হচ্ছে। মরালিটি ডাজন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট, মরালিটি মানে কি? মরালিটি মানে হচ্ছে নৈতিকতা। তাহলে নৈতিকতা ডাজন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট, কোনো প্রভাব ফেলে না, অন দিস ক্রিমিনালস, এই ক্রিমিনালগুলোর উপরে নৈতিকতা কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ তাদের কাছে আসলে তারা কিন্তু শিক্ষিত এবং অনেক উঁচু পদের মানুষ, বাট তারা শিক্ষিত হওয়ার পরেও, সব কিছু জানার পরেও, নৈতিকতা সম্পর্কে অবগত থাকার পরেও এসব নৈতিকতা বা সামাজিক যে আমাদের নিয়মগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে তাদের উপর কোনো প্রভাব ফেলে না। তাহলে ইম্প্যাক্ট অন হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ওকে, দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দেয়ার ল্যান্ড অ্যান্ড সো ইট ইজ হাই টাইম উই স্টুড ড্যাশ দ্যাম ইউনাইটেডলি। তাহলে এখানে বলা হচ্ছে দে ব্রিং নো সুইট ফ্রুট। আচ্ছা, সুইট ফ্রুট হচ্ছে একটা ইডিয়াম, ঠিক আছে? ইডিয়াম আর ফ্রেজের মধ্যে একটা পার্থক্য আছে। ফ্রেজের মধ্যে আমরা শাব্দিক অর্থ পাই, আর ইডিয়ামের মধ্যে শব্দ থাকবে, যেই শব্দগুলো থাকবে সেগুলো আমরা শাব্দিক অর্থ আমরা নেই না, সেখানে হচ্ছে আমরা ভিন্ন অর্থ নেই। সো সুইট ফ্রুট মানে হচ্ছে এমনি মিষ্টি ফল, বাট এখানে মিষ্টি ফল বলতে বোঝানো হচ্ছে কল্যাণ। তাহলে দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দেয়ার ল্যান্ড, তারা হচ্ছে তাদের মাতৃভূমির জন্য বা তাদের যেই দেশ সেই দেশের জন্য কোনো কল্যাণ নিয়ে আসে না। এবং সো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই স্টুড এগেইনস্ট দ্যাম, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর, ইউনাইটেডলি একতাবদ্ধভাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এগেইনস্ট, এগেইনস্ট, ঠিক আছে? ওকে, সো এখানে এই যে সিলেট বোর্ড 23 এবং চিটাগং বোর্ড 23 দুইটা বোর্ডেই কিন্তু এই কোশ্চেনটা আসছে। সো এখানে আমরা কী কী অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাচ্ছি একটু যদি আমরা মার্ক করে ফেলি সেক্ষেত্রে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। একটু দেখো তাইলে। আচ্ছা, তাহলে কী কী অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে? এই যে হিনড্রেন্স টু, বি নাম্বারটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, হিনড্রেন্স টু। এরপর ইন দ্য লং রান একটা ফ্রেজ, এটা একটু মাথায় রাখবে, ইন দ্য লং রান একটা ফ্রেজ। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিভয়েড অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তাহলে আমরা 3টা পেলাম। এরপর অ্যাবাইড বাই হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কোনো কিছু মেনে চলা অর্থে, তাহলে 4টা পেলাম। ইম্প্যাক্ট অন হচ্ছে কোনো কিছুর উপরে প্রভাব ফেলা, যেটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ঠিক আছে? আর বাকিগুলো জাস্ট নর্মালি হচ্ছে আমরা অর্থ বুঝে অ্যান্সার করব। তাহলে এই যে আমরা 1টা 2টা 3টা 4টা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাচ্ছি। সো তোমরা পড়ার সময় যদি কোনগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কোনগুলো হচ্ছে কমন ইউজেস অফ প্রেপোজিশন, এই জিনিসটা একটু মাথায় রাখলে দেখবে তোমাদের কাছে প্রেপোজিশনগুলো অ্যান্সার করা অনেক সহজ মনে হচ্ছে। ওকে, সো চলো আমরা এটা তো শেষ করলাম, এর পরেরটা তো হচ্ছে আমরা যাই। ওকে, এখন আমরা অ্যান্সার করব বরিশাল বোর্ড 23-এর যে প্রশ্নটা আছে এটা একটু খেয়াল করবা। তোমরা একটু নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবা, তাহলে যেটা হবে তুমি যদি ভুল হয় কেন ভুল সে সম্পর্কে তোমার একটা আইডিয়া হবে। আর যদি হয় সেক্ষেত্রে তুমি চিন্তা করতে পারবা যে না, তোমার চিন্তার সাথে বা তোমার অ্যান্সারের সাথে মোটামুটি মিলতেছে, ঠিক আছে? প্র্যাকটিস করলে দেখবা তোমার কাছে বিষয়গুলো আস্তে আস্তে সহজ মনে হচ্ছে। আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমরা ভয়ে প্র্যাকটিস করি না। তুমি এখন থেকে, আজকে থেকে প্র্যাকটিস করে স্টার্ট করো, যে কোনো টপিক, যে কোনো বিষয়, দেখবে কিছুদিন পরে তোমার কাছে বিষয়গুলো সহজ মনে হচ্ছে। আর এখন যেহেতু এইচএসসি 24 ব্যাচ তোমাদের একদম লাস্ট, মানে একদম লাস্ট স্টেজে তোমরা আছো, সো এখন তো আসলে অত ডিটেল পড়ার সময় নাই, ঠিক আছে? সো এই কারণে সবথেকে বেশি জোর দিবা বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিসের উপরে, এবং এর পাশাপাশি হালকা একটু রুলসগুলো পড়বা, যে রুলসগুলো বারবার পরীক্ষায় আসে। ওকে, সো তোমরা লাইভ ক্লাস করার জন্য যেটা করবা যে আমার হুমায়ুন স্যার যে পেজ, সেই পেজে যুক্ত থাকবা, কেমন? তাহলে তোমরা সরাসরি আমার লাইভ ক্লাসগুলো করতে পারবা। চলো তাইলে আমরা বরিশাল বোর্ড 23টা এখন আমরা সলভ করি। বলা হচ্ছে এখানে স্পিকিং ইল ড্যাশ আদার্স ইজ আ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি। আচ্ছা, স্পিকিং ইল মানে হচ্ছে কি? স্পিকিং ইল মানে মন্দ কথা বলা বা খারাপ কথা বলা, কেমন? অথবা আমরা বলতে পারি হচ্ছে তোমার গীবত করা, যেটা তুমি চাও বলতে পারো। তাহলে স্পিকিং ইল ড্যাশ আদার্স
তাহলে স্পিকিং ইলের সাথে সবসময় অফ হবে, এটা একটা ফ্রেজ। স্পিকিং ইল অফ আদার্স, অন্যের ব্যাপারে মন্দ কথা বলা, ইজ আ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি, এটা মানুষের খুবই খারাপ একটা প্রবণতা। টেন্ডেন্সি মানে প্রবণতা। ইট ডেভেলপস, এটা তৈরি করে আর নেগেটিভ ইনক্লিনেশন, একটা নেতিবাচক প্রবণতা। ইনক্লিনেশন মানে হচ্ছে আবার প্রবণতা, ঠিক আছে, প্রবণতা, একটা খারাপ প্রবণতা। টু ওয়ান্স মাইন্ড, একটা একটু তোমরা মাথায় রাখবা, এই যে ইনক্লিনেশন টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যার অর্থ হচ্ছে প্রবণতা। যখন আমি লেকচার 2 এর লাইভ ক্লাস নিচ্ছিলাম ফেসবুক পেজে, তখন আমি এখানে ইন লিখছিলাম, কারণ আমি আমার মাথায় ছিল না যে ইনক্লিনেশন টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ঠিক আছে। জাস্ট আমি অর্থ অনুসারে এখানে ইন বসাইছিলাম, বাট এখানে অ্যাকচুয়ালি হবে টু। ইনক্লিনেশন টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যার অর্থ হচ্ছে প্রবণতা। তাহলে এটা মানুষের মনের মধ্যে একটা নেতিবাচক প্রবণতা তৈরি করে। দিস হ্যাবিট, এই অভ্যাসটা টেম্পটস, প্ররোচিত করে। টেম্পট মানে হচ্ছে পরিচিত করা। টেম্পটস ওয়ান মানে কাউকে প্ররোচিত করে, কোনো একজন ব্যক্তিকে প্ররোচিত করে। টু ইন্ডালজ, টু ইন্ডালজ, খেয়াল করো, টু ইন্ডালজ। তাহলে ইন্ডালজ মানে হচ্ছে লিপ্ত হওয়া বা প্রশ্রয় দেওয়া বা সাই দেওয়া অথবা প্রলুব্ধ করা, ঠিক আছে। অনেক অর্থ হতে পারে। একটা শব্দের অর্থ সেন্টেন্সে ব্যবহারের উপরে নির্ভর করবে আসলে এটা কী অর্থ হবে। তাহলে এই অভ্যাসটা কোনো একজন ব্যক্তিকে হচ্ছে কী করতে পারে, প্ররোচিত করতে পারে। টু ইন্ডালজ ইন আ নেগেটিভ অ্যাপ্রোচ, ইন আ নেগেটিভ অ্যাপ্রোচ, এখানে ইন হবে ডি নাম্বারে। ইন আ নেগেটিভ অ্যাপ্রোচ আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড। আচ্ছা, একটা নেতিবাচক অ্যাপ্রোচ মানে দৃষ্টিভঙ্গি। অ্যাপ্রোচের অনেক অর্থ আছে, কাছাকাছি আসা, নিকটবর্তী হওয়া, প্রবেশপথ, অভিগমন করা, অনেক অর্থ হতে পারে। তাহলে আমরা এখানে ধরে নিলাম দৃষ্টিভঙ্গি। তাহলে এখানে বলা হচ্ছে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি, একজন মানুষের যেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, আমাদের ব্রেন কিন্তু যেটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ। সো পজিটিভ দিয়ে আমরা পজিটিভ থিঙ্ক করি, নেগেটিভ সাইড দিয়ে আমরা নেগেটিভ থিঙ্ক করি। সো এখানে বলা হচ্ছে একজন মানুষের যেই নেগেটিভ দৃষ্টিভঙ্গি, নেতিবাচক যে দৃষ্টিভঙ্গি, আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড, যেটা হচ্ছে তার অস্থির মন থেকে আসে। আনসাউন্ড মানে হচ্ছে কি, আনসাউন্ড মানে আমরা বলতে পারি অস্থির, হ্যাঁ অস্থির, হ্যাঁ অস্থির। তো যেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি যেটা তার অস্থির মন থেকে আসে, আউট অফ মানে হচ্ছে কোনো কিছু ভিতর থেকে বাইরে আসা। তাহলে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি যেটা তার অস্থির মন থেকে আসে, এই অভ্যাসটা কী করতে পারে, তাকে প্ররোচিত করতে পারে টু ইন্ডালজ, কী হতে, লিপ্ত হতে বা প্রশ্রয় দিতে বা হচ্ছে এইসব কাজের সাথে হচ্ছে লিপ্ত হতে। তার মানে এক কথায় এই অভ্যাসটা একজন মানুষকে প্ররোচিত করে কিভাবে, একজন মানুষের অস্থির মন থেকে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, সেই একজন মানুষের অস্থির মনের নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে এই অভ্যাসটা হচ্ছে কী করে, প্ররোচিত করে, ঠিক আছে, বা প্রলুব্ধ করে। ওকে, এরপর ইট লিভস ব্যাড ইফেক্টস অন, আমরা জানি ইফেক্টের পর অন প্রেপোজিশন বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে ইনক্লিনেশন টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং ইফেক্ট অন হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আর টেম্প টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ঠিক আছে। তাহলে ইট লিভস ব্যাড ইফেক্টস অন হিউম্যান ইন্ডিভিজুয়ালস, এটা হচ্ছে মানে ব্যক্তির উপরে একটা প্রভাব ফেলে, ঠিক আছে, একটা মানে বাজে একটা প্রভাব ফেলে। এরপর বলা হচ্ছে অ্যান্ড সোসাইটি, এবং সমাজে একটা বাজে প্রভাব ফেলে। অর্থাৎ তুমি যখন কারো ব্যাপারে মন্দ কথা বলবা, এটার কারণে ওই মানুষটা, যাকে যাকে তুমি তার ব্যাপারে মন্দ কথা বলছো, ওই মানুষটাকে হচ্ছে তারা অন্যভাবে দেখবে। সো যার ফলে দেখা যায় ওই মানুষটা আসলে ভালো হলেও, বা এটা আসলে আমাদের সমাজে একটু গ্রাম অঞ্চলে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, ওই মেয়েটা অ্যাকচুয়ালি ভালো হলেও কোনো না কোনো কারণে একটা মেয়ে সম্পর্কে বাজে মন্তব্য করার ফলে সমাজের অন্যান্য ব্যক্তিরা হচ্ছে তাকে অন্য চোখে দেখে, আসলে কিন্তু সে ভালো, হ্যাঁ। সো এটার কারণে অনেক সমস্যা হয়। সো এই জন্য বলা হচ্ছে এটা আসলে কি করে, ইট লিভস, এটা ছড়ায় ব্যাড ইফেক্টস, একটা খারাপ প্রভাব, অন হিউম্যান ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ব্যক্তিবর্গ, হ্যাঁ, তাহলে মানুষের উপরে বা ব্যক্তির উপরে, অ্যান্ড সোসাইটি এবং সমাজে। ইট হ্যাম্পার্স, ইট অলসো হ্যাম্পার্স, এটা আরও ক্ষতি করে দ্য হ্যাপি অ্যান্ড স্মুথ রান অফ দ্য সোসাইটি। আচ্ছা, এখানে অর্থ বুঝে আমাদের অফ বসাতে হবে এর সাউন্ডের জন্য। এটা সমাজের যে একটা মসৃণ একটা গতি থাকে, অর্থাৎ সমাজের যে একটা গতিশীল অবস্থা থাকে, হ্যাঁ, সেই এবং সুখী যে একটা অবস্থা থাকে, সমাজের যে সুখ সমৃদ্ধিতে ভরপুর এবং সমাজ হচ্ছে একটা সুন্দর নিয়মের মধ্যে গতিশীল, এসব বিষয়ে হচ্ছে কী করে, হ্যাম্পার করে, এসব বিষয়কে কী করে, হ্যাম্পার করে বা ক্ষতি করে,
শুধুমাত্র যে মানুষের উপর এটা মানে বাজে প্রভাব ফেলে এমন না, এটা সমাজের যেই স্মুথ রান, একটা সমৃদ্ধি এবং সমাজের যে সুখ, এগুলোতে হচ্ছে কি করে একটা বাজে প্রভাব ফেলে বা এগুলোকেও ক্ষতি করে। হ্যাম্পার মানে হচ্ছে ক্ষতি করা। পিপল ভেরি অফেন বার্স্ট ইনটু টিয়ার্স। আচ্ছা, বার্স্ট ইনটু টিয়ার্স হচ্ছে এটা একটা ফ্রেজ। বার্স্ট ইনটু টিয়ার্স মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া বা একদম উচ্চ স্বরে কান্না করা, কান্নায় ফেটে পড়া। তাহলে পিপল ভেরি অফেন, লোকজন প্রায়, বার্স্ট ইনটু টিয়ার্স, তারা কান্নায় ফেটে পড়ে, ফর দিস হেইনাস, খেয়াল করো, ফর দিস হেইনাস অ্যাক্ট, এই জঘন্য কাজের জন্য। অর্থাৎ কারো ব্যাপারে তুমি মন্দ কথা বলছো, সো এরকম বলার কারণে এখন অন্যান্যরা, তোমার এই কথার কারণে অন্যান্যরা সেই ব্যক্তিকে একটু অন্য চোখে দেখে। এখন এটার ফলে দেখা যাচ্ছে সে সমাজে অনিয়ন্ত্রিত হয়ে গেল বা অবহেলিত হলো, তখন সে সুসাইড বা অন্যান্য কাজ করতে সে বাধ্য হয়। ঠিক আছে, সো বলা হচ্ছে পিপল ভেরি অফেন বার্স্ট ইনটু টিয়ার্স, লোকজন প্রায় হচ্ছে এসব কাজের জন্য কান্নায় ফেটে পড়ে, ফর দিস হেইনাস অ্যাক্ট, এই ঘৃণিত বা জঘন্য কাজের জন্য। আচ্ছা, হেইনাস মানে হচ্ছে বেসিক্যালি জঘন্য। হ্যাঁ, ওকে। এরপর দেখো এখানে অ্যাটও কিন্তু অ্যান্সার করা যাবে, বাট ফরটা সব থেকে বেশি সুইটেবল। উই অল শুড বি অ্যাওয়্যার অফ। আচ্ছা, আমরা জানি অ্যাওয়্যার অফ হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যার অর্থ হচ্ছে সচেতন। তাহলে উই অল শুড বি অ্যাওয়্যার অফ ইট, আমাদের সবার স্পিকিং ইল, এই যে মন্দ কথা বলা, এটা সম্পর্কে সচেতন থাকতে হবে, সচেতন থাকা উচিত। এবং গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, এবং যদি আমাদের কারো কাছে এই অভ্যাসটা থাকে অবশ্যই সেটা ত্যাগ করা উচিত। তাহলে এই যে গিভ আপ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কোনো কিছু ত্যাগ করা, আর অ্যাওয়্যার অফ হচ্ছে সচেতন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে আমরা দেখি আসলে এখানে কী কী অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমরা পাচ্ছি। আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাচ্ছি, গিভ আপ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অ্যাওয়্যার অফ হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ইনক্লিনেশন টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এরপর ইফেক্ট অন হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এরপর এই যে ট্যাম টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ঠিক আছে, তাহলে প্রায় হচ্ছে আমরা 5টা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাচ্ছি। আচ্ছা, বার্স্ট ইনটু টিয়ার্স, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা ফ্রেজ। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এখানে আছে। সো এটা একটু ভালো করে পড়বা, কারণ এটা হচ্ছে প্রথমবার আসছে, বুঝছো? যেহেতু এটা প্রথম আসছে, সো যেই টপিকগুলো প্রথম আসে, নতুন আসে, সেগুলো আসার পসিবিলিটি অনেক বেশি থাকে। অলরাইট, সো চলো আমরা এরপরটাতে যাই। এরপরে কি বলা হচ্ছে? আচ্ছা, দিনাজপুর বোর্ড 23। আজকে আমরা 23-এর যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করে ফেলবো। দিনাজপুর বোর্ড 23-এ ড্রাগ নিয়ে কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে ড্রাগ এডিকশন হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম, আচ্ছা, ইন মডার্ন সোসাইটি। ঠিক আছে, তাহলে একটা আধুনিক সমাজে ড্রাগ এডিকশন হচ্ছে একটা মারাত্মক সমস্যা। মেনি ইয়াং ম্যান অ্যান্ড ওম্যান আর ফলিং ভিকটিমস টু দিস, অর্থাৎ বেশিরভাগ বা অনেক ইয়াং, তরুণ পুরুষ বা নরনারী আমরা বলতে পারি, তরুণ নরনারী, অনেক তরুণ নরনারী আর ফলিং ভিকটিমস টু দিস, তারা হচ্ছে এটার শিকার। হ্যাঁ, ওকে। এরপর ভিকটিম টু, এটা একটু মাথায় রাখবো, এটা হচ্ছে কাইন্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। দেয়ার আর মেনি রিজনস ফর ড্রাগ এডিকশন। আচ্ছা, এখানে ফর অ্যান্সার করা যাবে, আবার বিহাইন্ডও অ্যান্সার করা যাবে। হ্যাঁ, দুইটাই অ্যান্সার করা যাবে। তাহলে কি বললাম? দেয়ার আর মেনি রিজনস, অনেকগুলো কারণ আছে, ফর ড্রাগ এডিকশন অথবা বিহাইন্ড ড্রাগ এডিকশন। আবার একটু লিখে দিই আমি ক্লিয়ারলি। এখানে আমরা বললাম হচ্ছে ইন মডার্ন সোসাইটি, আর এখানে হবে টু ভিকটিম টু দিস, আর এখানে হবে ফর অথবা আমরা লিখতে পারি বিহাইন্ড। ঠিক আছে, বিহাইন্ড। তাহলে দেয়ার আর মেনি রিজনস, অনেকগুলো কারণ আছে, ফর ড্রাগ এডিকশন অথবা বিহাইন্ড ড্রাগ এডিকশন। ওকে, এটার পেছনে বিহাইন্ড বললে অর্থ আসবে পেছনে, আর ফর বললে অর্থ আসবে জন্য, নো প্রবলেম। ড্রাগস আর এক্সপেন্সিভ, অর্থাৎ এই যে মাদক হচ্ছে অনেক দামি, সো তাই টু ম্যানেজ মানি, টাকা সংগ্রহ করতে গিয়ে দ্য এডিক্টস, যারা হচ্ছে মাদকাসক্ত আছে, তারা অফ অ্যান্ড গো, তারা প্রায় কি করে? ফর স্টিলিং। হ্যাঁ, গো ফর স্টিলিং, তারা চুরি করার জন্য যায়। কিলিং, তারা হত্যা করতে যায়। অথবা অল সর্টস অফ মিসডিডস, অর্থাৎ এই ধরনের আরও অন্যান্য যেই খারাপ কাজগুলো আছে, সেই খারাপ কাজগুলো তারা করতে যায়। কিসের জন্য? টাকা ম্যানেজ করার জন্য। তাহলে এখানে হচ্ছে গো ফর, কোনো কিছুর জন্য যাওয়া। ড্রাগস আর স্মাগলড, অর্থাৎ মাদক কি করা হয়? পাচার করা হয় ইনটু আ কান্ট্রি, একটা দেশে। আচ্ছা, কখন ইনটু হবে? যখন তুমি বাইরে থেকে কোনো কিছুর ভেতরে ঢুকবা।
ধরো তুমি বাইরে থেকে হচ্ছে একটা দেশের মধ্যে ঢুকছো, তাহলে কি বলবা? ইনটু। হ্যাঁ, যদি তুমি আগে থেকে ভিতরে থাকো তখন বলবা ইন। বুঝতে পারছো কথা? তাহলে এখন কি বলবা? ড্রাগস আর স্মাগলড, অর্থাৎ ড্রাগ মানে মাদক পাচার করা হয় ইনটু আ, স্মাগল মানে হচ্ছে পাচার করা হয় ইনটু আ কান্ট্রি, একটা দেশের মধ্যে। তাহলে বাইরে থেকে ভেতরে আসে, এই কারণে ইনটু বসছে। অ্যান্ড এবং দ্য স্মাগলার্স, এবং যারা হচ্ছে পাচারকারীরা আছে, ক্যারি অন, হ্যাঁ ক্যারি অন অথবা আউট, হ্যাঁ ক্যারি অন অথবা আউট দুইটার অর্থই হচ্ছে সেম, চালিয়ে যাওয়া। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ক্যারি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন না, বেসিক্যালি এটা হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব মানে কি? গত ক্লাসে বলছিলাম একটা ভার্বের পরে ভিন্ন ভিন্ন অর্থ, ভিন্ন ভিন্ন প্রেপোজিশন যুক্ত হয়ে যখন ভিন্ন ভিন্ন অর্থ আমরা পাবো, তখন সেটা হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। ওকে, সো ক্যারির পরে আরও অনেক অর্থ বসতে পারে, বাট ক্যারির পরে যখন অন অথবা আউট বসাবো তখন এটার অর্থ হবে চালিয়ে যাওয়া। ওকে, তাহলে দ্য স্মাগলার্স ক্যারি অন অথবা আউট ড্রাগ বিজনেস ফ্রিলি, তারা হচ্ছে মুক্তভাবে তাদের যেই মাদকের ব্যবসা সেটা তারা চালিয়ে যায়। বাংলাদেশ ইজ নট ফ্রি ফ্রম দ্য কার্স অফ ড্রাগস, তাহলে বাংলাদেশ এই যে মাদকের যে সমস্যা সেটা থেকে তারা, বা মাদকের যে অভিশাপ সেটা থেকে বাংলাদেশ মুক্ত নয়। তাহলে থেকে হতে, চেয়ে, চেয়ে হলে হচ্ছে দেন বসাই, আর হতে থেকে বললে আমরা ফ্রম বসাই। ওকে, বাট কিন্তু উই ক্যানট অ্যালাউ দিস ইন আওয়ার কান্ট্রি, কিন্তু আমরা আমাদের দেশে এটাকে কখনো আমরা সম্মতি বা অনুমতি তোমার কি অনুমোদন দিতে পারি না। অ্যালাউ মানে হচ্ছে অনুমোদন দেওয়া বা সম্মতি দেওয়া, আমরা কখনো আমাদের দেশে এটাকে আমরা অনুমোদন দিতে পারি না। ঠিক আছে, দ্য ফার্স্ট থিং টু ডু ইজ টু হাইলাইট ইটস ডেঞ্জারাস ইফেক্ট অন পিপল। তাহলে ইফেক্ট অন আমরা একটু আগে পড়ে আসলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কোনো কিছুর উপরে প্রভাব ফেলা। আচ্ছা, ইফেক্ট হচ্ছে নাউন আর অ্যাফেক্ট হচ্ছে ভার্ব, এটা একটু মাথায় রাখবা। এর জায়গায় যদি আমরা এই লিখি তখন এটা হচ্ছে ভার্ব, মানে কোনো কিছুকে প্রভাবিত করা। ওকে, বা মানে প্রভাব ফেলা। হ্যাঁ, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব ফেলা। তাহলে দ্য ফার্স্ট থিং টু ডু ইজ টু হাইলাইট, তাহলে প্রথম কাজ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইটস ডেঞ্জারাস ইফেক্ট, এটার যেই ক্ষতিকর প্রভাব অন পিপল লোকজনের উপর পড়বে সেটা সম্পর্কে মানুষকে আমরা সচেতন করতে পারি। দ্য গভর্নমেন্ট অ্যান্ড ম্যাস মিডিয়া, গভর্নমেন্ট এবং হচ্ছে এই যে একদম গণহারে যতগুলো মিডিয়া আছে তারা তারা হচ্ছে কী করতে পারে? ক্যান প্লে অ্যান ইফেক্টিভ রোল, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইন দিস রেসপেক্ট, এ ব্যাপারে। হ্যাঁ, ইন দিস রেসপেক্ট হচ্ছে একটা ফ্রেজ, ওই যে একটু আগে আমরা একটা সলভ করলাম ইন দ্য লং রান, ঠিক একইভাবে ইন দিস রেসপেক্ট হচ্ছে একটা ফ্রেজ। তাহলে ইন দ্য লং রান, ইন দিস রেসপেক্ট, এই ফ্রেজগুলো একটু মাথায় রাখবা। তাহলে এখানে হচ্ছে আমরা একটু দেখি আমরা কী কী হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাচ্ছে, একটু ক্লিয়ার করে ফেলি। আমরা এখানে পাচ্ছি হচ্ছে তোমার এখানে এই যে ইফেক্ট অন একটা পেলাম, এটা আগেও ছিল। এরপর এই যে ক্যারি অন অথবা আউট একটা গ্রুপ ভার্ব। এরপর ভিকটিম টু, হ্যাঁ ভিকটিম টু মানে কোনো কিছু শিকার এরকম। এরপর ইন দিস রেসপেক্ট একটা পাচ্ছে। তাহলে টোটাল চারটা এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং ফ্রেজ সহ হচ্ছে আমরা চারটা পাচ্ছি এখানে। সো এগুলো একটু মাথায় রাখবা, দেখবা তোমার কাছে বিষয়গুলো সহজ মনে হচ্ছে। এক কথাই আস্তে আস্তে বুঝে বুঝে অর্থগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো আমরা একদম লাস্ট যেই 23-এর প্রশ্নটা আছে এটাতে চলে আসলাম। এই প্রশ্নটা তোমাদের ইয়া থেকে আসছে, ওই যে ইএফটি থেকে আসছে। ইএফটি বলতে তোমাদের যে লেসনটা আছে রিলেশনশিপ, সেই ইউনিটের হচ্ছে যে লেসনটা আছে, লেসনের নাম হচ্ছে এ মাদার ইন ম্যানভিল, ঠিক আছে? লেসনটার নাম হচ্ছে এ মাদার ইন ম্যানভিল। ম্যানভিল হচ্ছে একটা জায়গার নাম আর কি, ঠিক আছে? ম্যানভিল, ওকে। এই লেসন থেকে মূলত এটা আসছে। সো আমরা একটু এটা সমাধান করি। এখানে কি বলা হচ্ছে? দ্য অরফানেজ ইজ হাই ড্যাশ দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। আচ্ছা, তাহলে অরফানেজ মানে কি বলতো? অরফানেজ মানে হচ্ছে এতিমখানা। অরফানেজ মানে হচ্ছে কি? এতিমখানা, ওকে। দ্য অরফানেজ ইজ হাই, এতিমখানাটা হচ্ছে উপরে, ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, অর্থাৎ ক্যারোলিনা মাউন্টেন্সের উপরে হচ্ছে এতিমখানা, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমরা কি লিখবো? ইন। তাহলে ক্যারোলিনা মাউন্টেন্সের উপরে এতিমখানাটা হচ্ছে আছে, ওকে। এরপর আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম,
ইন দ্য অটম, হ্যাঁ অটম মানে কি শরৎকাল, আমি শরৎকালে সেখানে ছিলাম। এরপর দেখো শি প্রেফার্ড, আচ্ছা একটা বিষয় আমরা একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে ইন প্রেপোজিশনটা আমরা শুধুমাত্র যে অন্তস্থ এ বা তে সাউন্ড আসলে আমরা ইউজ করব তা না, আরও কিছু বিষয়ের ক্ষেত্রে আমরা ইউজ করব। সেক্ষেত্রে হচ্ছে কী কী, একটা হচ্ছে তোমার পিরিয়ড অফ টাইম, হ্যাঁ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ যেমন আমরা বলতে পারি ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, রাইট? সো মর্নিং ইভিনিং তো আসলে অনেকক্ষণ যাবত থাকে। সো এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা মানে যে সময়টা অনেকক্ষণ ধরে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইন বসাবো, তবে ব্যতিক্রম হচ্ছে নাইটের পূর্বে অ্যাট বসে, ইন বসে না, ঠিক আছে? ওকে, এরপর আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা কখনো দেখি যে ইয়ার আছে, হ্যাঁ অথবা মান্থ আছে, অথবা আমরা দেখি তোমার উইক, হ্যাঁ উইক অথবা সিজন, এগুলোর পূর্বেও কিন্তু কি বসবে, এগুলোর পূর্বেও কিন্তু ইন বসবে। আর যদি পয়েন্ট অফ টাইম হয়, যেমন 7টা 8টা 10টা এরকম যদি পয়েন্ট অফ টাইম হয়, পিরিয়ড অফ টাইম না হয়ে যদি পয়েন্ট অফ টাইম হয় সেক্ষেত্রে বসবে অ্যাট, এটা একটু মাথায় রাখবা। অ্যাট প্লাস হচ্ছে কি বসবে স্যার, পয়েন্ট অফ টাইম, কেমন পয়েন্ট অফ টাইম, যেমন অ্যাট 9 PM, অ্যাট 10 AM। ওকে, এরপর আরেকটা বিষয় আমরা মাথায় রাখবো, অনের ক্ষেত্রে অন প্লাস হচ্ছে সিঙ্গেল ডে হবে, অন প্লাস কী হবে, অন প্লাস সিঙ্গেল ডে, অর্থাৎ অন সানডে, অন মানডে, অন 1st মে, সিঙ্গেল এটা তারিখ হবে অথবা মানে একদিন বোঝাবে আর কি, সিঙ্গেল ডে। অলরাইট, সো একটু খেয়াল করো তাইলে কোথায় ছিলাম, এখানে ছিলাম। এই যে একটা সিজন, এখানে সিজন যেহেতু বোঝাচ্ছে তাহলে সিজনের পূর্বে কি বসবে, ইন বসবে। সো প্রেপোজিশন আসলে একটা মানে অনেক পড়া প্রেপোজিশনে, বুঝছো? এটা আসলে একটা হার্ড টপিক, কারণ এখানে অনেক রুলস আছে, এতগুলো রুলস আসলে আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। সেই জন্য আসলে প্র্যাকটিস করাটাই সবথেকে বেশি ভালো। প্র্যাকটিস করলে তোমার কাছে বিষয়গুলো আস্তে আস্তে সহজপনা হবে, এবং এর পাশাপাশি রুলসগুলো হালকা হালকা পড়া আর কি, তাহলে তোমার তুমি জানতে পারবা। এক কথায় পড়াশোনা করতে হবে, পড়লে আমরা জানবো, না পড়লে তো আমরা জানবো না। পড়তে হবে আর পরীক্ষায় ভালো করার জন্য হিউজ প্র্যাকটিস করতে হবে। এমনি শুধু তুমি রুলসগুলো পড়লে কিন্তু এটা খুব একটা ইফেক্টিভ হবে না। প্র্যাকটিস করলে দেখবা তুমি অনেক কিছুই পারবা, তবে আমাদের পড়তে হবে, আরও অনেক ডিটেল পড়তে হবে, মানে প্র্যাকটিসের পাশাপাশি নিজেদের পড়াশোনা করার অভ্যাস করতে হবে। সে প্রেফার্ড, সে পছন্দ করতো আ পিসফুল এনভায়রনমেন্ট, একটা শান্তিপূর্ণ পরিবেশ, টু প্যান সাম ট্রাভেলসাম রাইটিং, অর্থাৎ টু প্যান লিখতে, সাম ট্রাভেলসাম, ট্রাভেলসাম মানে হচ্ছে তোমার একটু ঝামেলাপূর্ণ, হ্যাঁ রাইটিং তো বুঝো, রাইটিং মানে হচ্ছে লেখা, তাহলে তিনি হচ্ছে একটু ঝামেলাপূর্ণ বা এলোমেলো বা অগোছালো এ ধরনের যে লেখাগুলো আছে, এই ধরনের লেখাগুলো লেখার জন্য তিনি সবসময় একটা শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করতেন। হ্যাঁ, লেখিকার কথা বলা হচ্ছে। শি ওয়ান্টেড দ্য মাউন্টেন ইয়ার, তিনি হচ্ছে যে পাহাড়ের যে বাতাসটা আছে সেটা তিনি চেয়েছিলেন, কি জন্য, টু ব্লো আউট, টু ব্লো আউট, টু ব্লো আউট। আচ্ছা, ব্লো আউট হচ্ছে এটাও কিন্তু একটা গ্রুপ ভার্ব, ব্লোর পরে কিন্তু ভিন্ন ভিন্ন প্রেপোজিশন যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ হয়। ব্লো আউট মানে হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া, হ্যাঁ মানে কোনো কিছু উড়িয়ে দেওয়া আর কি, ঠিক আছে? তাহলে শি ওয়ান্টেড দ্য মাউন্টেনিয়ার, তিনি হচ্ছে পাহাড়ের যে বাতাস সেটা তিনি চাচ্ছিলেন, টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া, অর্থাৎ ম্যালেরিয়াকে হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি পাহাড়ের বাতাস চাচ্ছিলেন, ফ্রম টু লং আ টাইম ইন দিস সাবট্রপিক্স। আচ্ছা, সাবট্রপিক্স মানে হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয়, অর্থাৎ একটা জায়গার মধ্যে প্রায় সময় গ্রীষ্মকাল থাকে এবং সেখানে হচ্ছে তোমার যে ম্যালেরিয়া যে রোগটা আছে সেটা দীর্ঘদিন ধরেই আছে। তাহলে এখানে বলা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, তাহলে এটা তোমার কি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যে ম্যালেরিয়া রোগটা দীর্ঘদিন ধরে আছে, সেই অঞ্চলে যে এই ম্যালেরিয়া রোগটাকে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য, মানে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কি চাচ্ছিলেন, তিনি চাচ্ছিলেন হচ্ছে মাউন্টেন ইয়ার, অর্থাৎ পাহাড়ের যে বাতাস সেটা তিনি চাচ্ছিলেন। ওকে, শি ওয়াজ হোম সিক, তিনি হচ্ছে মানে বাড়িতে যাওয়ার জন্য বা তার যে জন্মস্থান বা তিনি আসলে যেখানে থাকেন সেখানে যাওয়ার জন্য তিনি আসলে কি ছিলেন, মানে খুবই তার মধ্যে একটা কি আগ্রহ কাজ করতেছিল বা তিনি সেটাকে মিস করতেছিল, ঠিক আছে? শি ওয়াজ হোম সিক, কেন, ফর দ্য ফ্ল্যামিং, হ্যাঁ ফর দ্য ফ্ল্যামিং অফ ম্যাপলস, হ্যাঁ সো ফ্ল্যামিং অফ ম্যাপলস মানে হচ্ছে এই যে ম্যাপল গাছের যেই পাতা আছে
সেই লাল পাতা এগুলার জন্য, হ্যাঁ, ইন অক্টোবরে একটু খেয়াল করবে, অক্টোবর আমরা জানি মাসের পূর্বে, এই যে লিখে দিলাম, মাসের পূর্বে কিন্তু ইন প্রেপোজিশন বসে, ইন অক্টোবর অ্যান্ড ফর মেনি আদার থিংস। আচ্ছা, এই প্যাসেজের মধ্যে কিন্তু এগুলো সম্পর্কে কথা বলা আছে, সেখানে তোমার কুমড়োর কথা বলা আছে, ভুট্টার কথা বলা আছে, অর্থাৎ বলা হচ্ছে তিনি আসলে বাড়িতে যাওয়ার জন্য বা তার বাড়িকে খুব মিস করতেছিলেন, মানে তিনি চাচ্ছিলেন, মানে তার বাড়ির জন্য তার খারাপ লাগতেছিল, কিসের জন্য? ফর দ্য ফ্ল্যামিং অফ ম্যাপলস, ম্যাপেলের যে লাল পাতা আছে সেটার জন্য, এরপর কুমড়োর জন্য, মানে তার যে বাগান ছিল, ভুট্টা ছিল, এইগুলোর জন্য আর কি তার খারাপ লাগতেছিল। কোন সময়টা? যে সময়টাতে অক্টোবর, মানে যে সময়টাতে আসলে এগুলো হয়। হ্যাঁ, ওকে। এরপর বলা হচ্ছে শি ফাউন্ড দেম, তিনি হচ্ছে এই সব জিনিসগুলো, অর্থাৎ এই যে ম্যাপেলের পাতা, তারপর হচ্ছে তোমার, মানে এক কথায় হচ্ছে যে বাগান, তার বাড়িতে নিজস্ব যে বাগান, সেই বাগানের মতো হচ্ছে যে পরিবেশ, শি ফাউন্ড দেম, সেই পরিবেশটা পেয়েছিল বা তাদেরকে পেয়েছিল, অল লিভিং ইন আ কেবিন, অর্থাৎ তিনি হচ্ছে যেখানে, তাহলে শি ফাউন্ড দেম অল, তিনি এইসব জিনিসকে তিনি পেয়েছিলেন লিভিং ইন আ কেবিন, অর্থাৎ তিনি যে কেবিনে থাকতেন, বা ওই যে তোমার ক্যারোলিনা মাউন্টেনে হচ্ছে তিনি যখন গেলেন, সো সেখানে হচ্ছে তিনি একটা কেবিনে যখন থাকা স্টার্ট করলেন, তখন তিনি আসলে এই সবগুলো জিনিস তিনি পেলেন। হ্যাঁ, ওকে। বিলঙ্গিং টু দ্য অরফানেজ, আচ্ছা, তার কেবিনটা ছিল হচ্ছে এতিমখানার অন্তর্ভুক্ত, এটা কিন্তু একটা ফ্রেজ। হ্যাঁ, বিলঙ্গিং টু, বলতে পারো তুমি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে বিলঙ্গিং মানে হচ্ছে তোমার অন্তর্ভুক্ত, হ্যাঁ, মানে অধিভুক্ত। তাহলে শি ফাউন্ড দ্যাম, তিনি হচ্ছে এই যে ম্যাপেলের পাতা, ভুট্টো বা তার বাড়িতে আসলে যা যা কিছু আছে, তিনি এই সব কিছুই, তিনি যে কেবিনে ছিলেন, সেই কেবিনে থাকা অবস্থায়, যেই কেবিনে তিনি ছিলেন সেটা হচ্ছে এতিমখানার অন্তর্ভুক্ত বা অধিভুক্ত একটা কেবিন, সেই কেবিনে থাকাকালীন সময় তিনি এই সব কিছুই পেলেন। ওকে, হাফ আ মাইল বিয়ন্ড অরপানেজ, দেখো এখানে বিয়ন্ড হবে, ওকে, হাফ আ মাইল বিয়ন্ড অরপানেজ ফার্ম, অর্থাৎ এতিমখানা থেকে মাত্র আধা মাইল দূরে। তাহলে এতিমখানা থেকে মাত্র আধা মাইল দূরে তিনি যে কেবিনে থাকতেন, সেই কেবিনের আশপাশেই হচ্ছে তিনি আসলে এই সমস্ত কিছু, যে জিনিসগুলো তিনি তার বাড়িতে পেতেন অক্টোবরে, সেই সমস্ত কিছুই তিনি সেখানে পেয়েছিলেন, এবং তার কেবিনটা ছিল হচ্ছে বিলঙ্গিং টু দ্য অরফানেজ, এতিমখানার অধিভুক্ত বা অন্তর্ভুক্ত। ঠিক আছে, সো আমরা আজকে 23-এর প্রশ্নগুলো সমাধান করলাম। আমাদের পরবর্তী লাইভ ক্লাসে আমরা লেকচার 3-তে 22 সালে যে প্রশ্নগুলো আছে প্রেপোজিশনের, সেগুলো সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকো। যারা লাইভ ক্লাস করতে চাও, হুমায়ুন স্যার পেজের সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।